দেখুন, আমার স্মৃতিতে দিনটা এখনও খুব স্পষ্ট। সেদিনও সন্ধেবেলা এইভাবে স্টুডিও উত্তপ্ত হয়েছিল। 2008 সালে দুর্গাপুজোর চতুর্থীর দিন সিঙ্গুর থেকে বিদায় নেয় টাটা গোষ্ঠী। সেই 2008-এর পর এই 2026, প্রায় 18 বছর পর ভোটের আগে এই মাসের 18 তারিখ জনসভা করতে দেশের প্রধানমন্ত্রী বেছে নিলেন সেই সিঙ্গুরকে। রাজনৈতিক বার্তার মধ্যে কি আদৌ কোনো অস্পষ্টতা থাকে এরপর? এ রাজ্যে বিজেপি জিতলে শিল্প আসবে, সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে এই বার্তা কি প্রধানমন্ত্রী দিতে চাইছেন? আমার পরের বক্তা রবীন্দ্রনাথদার কাছে ঠিক এই প্রশ্নে যাব। কোনো অ্যাম্বিগুইটি কি আর আছে? হ্যাঁ, একদমই। আমি তার আগে প্রথমেই বলি যে একদিকে বিজেপির আশা যে তৃণমূলের ভোটার ব্যাংকে কাটছাট হবে, মানে তার মধ্যে মৃত ভোটারও আছে। আর অন্যদিকে তৃণমূলের আশঙ্কা যে একটা নির্বাচনী ষড়যন্ত্রের মাধ্যমে বঞ্চিত করা হবে ভোটারদের। এই দুই আশা আশঙ্কার মধ্যে দুলতে দুলতে পশ্চিমবঙ্গে এসআইআর চলেছে। কিন্তু এসআইআর বিষয়টাই এখন একটা রাজনীতির ময়দানে চলে এসছে। কারণ রাজনীতির ময়দানে এই কারণেই চলে এসছে যে এসআইআর কিন্তু বদলে দিতে পারে অঙ্ক, যে অঙ্কের কথা বলা হচ্ছে অঙ্কের হিসাব। আর সেই হিসাবে যারা জয়ী ছিলেন তারা আদৌ জয়ী থাকবেন কিনা এটা নিয়ে প্রশ্ন উঠে গেছে। কিন্তু দেখুন, এই এসআইআর কিন্তু 12টা রাজ্যে হচ্ছে। শুধু শুধু তৃণমূলের রাজত্বেই কিন্তু একমাত্র আমরা দেখতে পাচ্ছি এসআইআর নিয়ে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি চলছে। যেখানে মুখ্যমন্ত্রী বলছেন আনকনস্টিটিউশনাল, যেখানে তিনি বলছেন তিনি নিজেই নাকি গাউন পরে সুপ্রিম কোর্টের সাধারণ মানুষের অ্যাপিল করতে চলে যাবেন। কই 2,89,000 বাদ চলে যাওয়া ভোটার লিস্টে বাদ চলে গেছে, বিজেপিরই ভোটার বাদ চলে গেছে, তাও তো যোগীরাজকে এরকম চটপট করতে দেখছে না। তার মানে তৃণমূল কিন্তু একটা আশঙ্কা আছে, চাপে আছে। সেটা মুখ্যমন্ত্রী বলেওছেন যে 30 তারিখ বলেছেন যে এবছর পিকনিক টিকনিক নয়, এটা যুদ্ধের সময়, নির্বাচনে আমরা আবার যুদ্ধে জিতি, নির্বাচনে জয়লাভ করি, তারপর আবার পিকনিক টিকনিক হবে। কিন্তু এর পাশাপাশি আমাদের কিন্তু বলতে হবে যে এই ঘটনাটা মাথায় রাখতে হবে যে প্রধানমন্ত্রী সিঙ্গুরে 18ই জানুয়ারি আসছেন। সিঙ্গুর খুব প্রতীকী জায়গা। সিঙ্গুর সারা বিশ্বে একমাত্র সেই জায়গা যেখানে তৈরি হওয়া শিল্পের একটা কারখানাকে দুরমুশ করে বুলডোজার দিয়ে, ডিনামাইট দিয়ে টুকরো টুকরো করে ভাঙা হয়েছিল। একটা শিল্পকে তৈরি করতে অনেক সময় লাগে, সেই শিল্পটাকে ভেঙে দিয়ে টাটা গোষ্ঠীকে পাত্তারি গুটিয়ে পালাতে হয়েছিল। তাহলে এই জায়গাতে দাঁড়িয়ে যখন প্রধানমন্ত্রী আসছেন তখন কিন্তু একটা উন্নয়নের বার্তা আসছে। যে কথা কলতান বলছে যে আজ 15 বছর ধরে আমরা কোনো উন্নয়নের কথা শুনি না। আমার ধারণা 6,688টা কোম্পানি চলে যাওয়া রাজ্যে প্রধানমন্ত্রী আবার এমন কোনো একটা বার্তা দিতে আসছেন যেখানে ওই সিপিএমের ফেলে যাওয়া যে জুতো, সেই জুতো মানে যেটার আশাতে আমরা বসে আছি যে কেউ সেটা গলাবে, যেটা বুদ্ধদেব ভট্টাচার্য বুঝেছিলেন, যিনি বলেছিলেন শিল্প আমাদের ভিত্তি, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সেই জায়গাতে দাঁড়িয়ে যা পশ্চিমবঙ্গে আবার একটা গুজরাটের মতো শিল্পায়নের চেষ্টা করবেন, যেখানে এখন গোটা 14 বছরে কি দেখেছি আমরা, ওই সার্ভিস সেক্টর মানে একমাত্র পরিষেবা ক্ষেত্র আমাজন, সুইগি, জোম্যাটো, সেই জায়গাগুলোতে স্বল্প মূল্যের মানে পারিশ্রমিকে, স্বল্প পারিশ্রমিক কাজ খুব ভালো, আমি কাজের কথা বলছি না, যে কোনো কাজই ভালো, কিন্তু সেই জায়গাতে তারা কাজ করছে। উচ্চশিক্ষিত, শিক্ষিত, দক্ষ যে সমস্ত মানে শ্রমজীবী আছেন, মানুষ আছেন, তারা কিন্তু কোনো কাজ পাচ্ছেন না। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী যখন মানে সিঙ্গুরকে বেছে নিয়েছেন তখন আমাদের ধরতেই হবে তিনি কোনো না কোনো একটা শিল্পায়নের আশা মানুষের সামনে জাগাবেন। আর যদি সেই আশা জাগাতে পারেন, এসআইআর গেম চেঞ্জার হবে কিনা জানি না, তবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে প্রধানমন্ত্রীর সেই ভাষণ বা প্রধানমন্ত্রীর সেই বার্তা যদি তিনি সত্যিই শিল্পায়নের বার্তা দেন, সেটা কিন্তু একটা গেম চেঞ্জার হতেই পারে আগামী নির্বাচনে, সেটা আমার মনে হচ্ছে। দেখুন, আশা তো নির্বাচনের আগে জাগাতেই পারেন এবং আশায় ভোট হয়, কিন্তু আমি বলছি শেষ পর্যন্ত আশা পূরণ হবে কি না রাজ্যের মানুষের কাছে, এটা সব থেকে বড় প্রশ্ন। না, স্যার বললেন প্রধানমন্ত্রী উন্নয়নের বার্তা নিয়ে আসছেন বা শিল্পায়নের বার্তা নিয়ে আসবেন, দুটো ছোট ছোট প্রশ্ন। যে 2.5 কোটি মানুষের মুখের ভাত দেওয়ার জন্য যে ছোট টাকাটা
সেটা যখন আটকে রাখা হচ্ছে সুপ্রিম কোর্ট বলার পরেও সেটা নিয়ে স্যারের মুখ থেকে শুনলাম না যে প্রধানমন্ত্রী আসলে ওটা পেয়ে যাব কিনা। আমি জানি না লক্ষ্মী মানে আমাদের যে সরল রেখা মানে রেখাদের এখনো মাথার ছাদ আসেনি, সেই হিসাব দেওয়া আছে, আপনি দেখে নিন। তাহলে সুপ্রিম কোর্ট কি করে বললো? তাহলে সুপ্রিম কোর্ট কি করে বললো? আপনি কি সুপ্রিম কোর্টের উপরে বলছেন নাকি? আমি জানি না। আপনি বলেন না কোথায় হিসাবটা বাকি আছে, একটা ডকুমেন্ট দেখাবেন, একটা ডকুমেন্ট দেখাবেন। আপনিও তো এখানে ন্যারেটিভ সিট করছেন। তাহলে আপনি আমাকে দেখান একটা ডকুমেন্ট, যে ডকুমেন্ট আমি মুখপাত্র পদ ছেড়ে দেবো, যে কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের তরফে হিসাবপত্র দেওয়া হয়নি বলে টাকা আটকে রাখা হয়েছে দিনের পর দিন। আপনি যদি দেখাতে পারেন স্যার, আবার বলছি দেখাতে পারেন, যে কথাটা উইথড্র তাহলে ওনাকেও করতে হবে, উইথড্র তাহলে ওনাকেও করতে হবে। উনি ভুয়ো নেগেটিভ করেছেন। 2 নম্বর 6000 কোম্পানি উঠে যাচ্ছে বলছেন যখন, তাহলে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর তথ্য যদি তুলে ধরুন যে এখানে লক্ষাধিক কোম্পানি নতুন রেজিস্টার হয়েছে বা অ্যাক্টিভ আছে, সেই তথ্যটা উনি দিয়ে দিন না কেন? সেটা কেন দেবেন না? তার মানে পরিষ্কার ন্যারেটিভ এই দিকে যারা রয়েছে, ইররেসপেক্টিভ অফ দেয়ার পলিটিক্যাল কালার, ওয়েদার দ্যাট ইজ সিপিএম অর বিজেপি অর তৃণমূল, তাদের দায়বদ্ধতা আছে দলকে ডিফেন্ড করার, তাদের দায়বদ্ধতা নেই। তারা সেই জন্য শুধু নেগেটিভটা 2025 সালে 440 কোটি টাকার গল্প আমি তো দুটো কথা বলেছি, আমি শুধু বোঝার চেষ্টা করছি। দেখুন, অনেকদিন পর কলকাতা একটা নজিরবিহীন ঠান্ডা পড়েছে এবং জেলার ঠান্ডা আরো বেশি, মানে 9-10 চলে যাচ্ছে। তাতে এই স্টুডিওর উত্তেজনা প্রদীপ্ত এবং যারা দেখছেন দুপক্ষেরই সাহায্য হচ্ছে কিনা, যদি হয় তাহলে আমি খুব ইন্টারফেয়ার করবো, তুমি চালাতে পারো এই ডেসিবেলে আমার আপত্তি নেই। আমি বলছি দেখুন সুমনদা, তাপমাত্রা যেমন ভাবে নামছে তৃণমূল তার থেকেও বেশি নেমে যাচ্ছে। হ্যাঁ, এটা আমি একটা জোকস করলাম। তো আমি যেটা বলছি, ও ভালো কথা বলেছে সুপ্রিম কোর্টের ডাইরেকশনের কথা। তো ভাই সুপ্রিম কোর্ট তো 25% দিয়ে দিতে বলেছিল, দাওনি কেন? কেস চলছে এখন। ওটার কেস চলছে, এটাও চলছে না, ওটা চলছে। এবার বলছি 2 কোটির তুমি যে ও আজকে উইথড্র করার মোডে আছে। এই কেসটা কিন্তু কেউ উইথড্র করছে না, জোকস অ্যাপার্ট। কিন্তু সজলকে আমি সজলকে শেষ করতে সময় দেব, কিন্তু তার আগে দেখাবো যে সজলের নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রথম, মানে আমি বলছি সিঙ্গুর নিয়ে বিজেপির ন্যারেটিভটা কি, প্রধানমন্ত্রী কি বলতে চলেছেন আমরা কেউ জানি না। কিন্তু শুভেন্দু অধিকারী এর আগে বলেছিলেন যে রতন টাটা যখন চলে গেলেন, যে তার অবর্তমানে সিঙ্গুরে টাটাকে নিয়ে আসবো, হাতে পায়ে ধরে টাটাকে সিঙ্গুরে ফেরত আনবো। আমি বলছি এই ন্যারেটিভটাকেই কি আরও এগিয়ে নিয়ে যেতে চলেছেন প্রধানমন্ত্রী? আমি জানি না, জল্পনা। কিন্তু বিরোধী দলনেতা কি বলেছিলেন দেখাবো। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রতন টাটাজির বিদেহী আত্মাকে পশ্চিমবঙ্গের মানুষের পক্ষ থেকে ক্ষমা চাইতে এসেছি। বিজেপি আসবে, আমরা টাটা গোষ্ঠীর হাত পা ধরে বাংলাতে আনবো। মানে এমনি সরকারের আমন্ত্রণে শিল্পগোষ্ঠী আসে, কিন্তু বিরোধী দলের আমন্ত্রণে কি শিল্পগোষ্ঠী আসে? সরকারে আসার পর বলেছেন। আচ্ছা, যেটা উনি বলেছেন সেটা সরকারে আসার পর। দেখুন মুশকিল হচ্ছে টাটারা কত বড় ব্যবসায়ী, কত বড় শিল্পপতি সেটা বড় কথা নয়। টাটার একটা সম্মান শিল্পপতি জগতে, শিল্প জগতে সারা বিশ্বে সমাদৃত। যেখানে টাটা আসা মানে সেখানে একটা উপনগরী হয়ে যাওয়া, যেখান থেকে টাটা কিছু করতে পারেনি এবং রতন টাটার মতন একজন মানুষকে যেখানে ফিরতে হয়েছে, সেখানে কোনো লোক 5 টাকাও লাগাতে আসবে না অন্য রাজ্য থেকে। এই জায়গাটা থেকে যদি আপনাকে বেরোতে হয় তাহলে আবার হয়তো আজ রতন টাটা নেই, টাটা কোম্পানিটাকে ফিরিয়ে আনতে হবে। সেটাই উনি বলতে আমার শুধু মনে পড়ছে যে এই টাটা উৎখাতের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে রাজনাথ সিং চলে এসেছিলেন যে সহমর্মিতা জানাতে। আমি বলছি একটু দেখা হলে বলবে নাকি? না, ভুল হয়েছে যদি এসে থাকেন, যদি নয়, আমার স্মৃতি এখনো এতদিন বলা হয় না। বলছি ভুল হয়েছে বা মমতাকে বুঝিয়ে তুলতে এসেছিলেন কিনা সেটা আমি জানি না, কারণ ওই মঞ্চে আমি কোনোদিন যাইনি। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, হ্যাঁ ছিল, ভুল হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মমতা বলতে পারবেন যে আমি ভুল করেছি, বলবেন না উনি। আমার বক্তব্য হচ্ছে যদি আমরা ভুল করে থাকি আমরাই শোধরাবো। দেখুন, মোদি মানেই একটা প্রত্যাশা, মোদি মানেই একটা আশা, মোদি মানেই একটা ভরসা। মোদি আজ অব্দি যে আপনি বললেন না যে কোথায় কত কি রেখেছে, আপনি তাদের যদি এটা দেখেন, ইশতেহারটা দেখেন নির্বাচনী, আপনার ভালো লাগুক বা মন্দ লাগুক, মানুষের ম্যান্ডেটকে কিভাবে রাখতে হয়, ইশতেহারটাকে কিভাবে সম্মান জানাতে হয়, প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে আপনার যেন নতুন করে কিছু মনে না পড়ে। আমার যেমন মনে পড়ছে মোদি, সজল বলছে মোদি মানেই প্রত্যাশা, আমার 15 লক্ষ মনে পড়ে গেল। না না, ওটাও তো প্রত্যাশা। না না, আমি আপনাকে বলি যে 15 লক্ষ এ ধরনের শব্দ আমরা তো অনেক সময় ব্যবহার করি, সেটা কথা না। যেমন মমতা ব্যানার্জি এখন বলছে যে আমি 60,000 টাকা দিয়েছি, 5 বছরে 60,000 টাকা দিয়ে মানুষকে কিনে নিয়েছি।
15 লক্ষ টাকা যেমন বলেছেন, কিন্তু আপনি কখনো ভেবেছেন, আমি একটু বলে নিই, যে আমরা সিপিএমরা বলে যে ওদের যে ওই মনরেগা ওদের আমলে, কিন্তু একজন দেখাতে পারবেন যে বাম আমলে বা অন্য সরকারের আমলে, কংগ্রেস সরকারের আমলে 100 দিনের কাজ পেয়েছে? একটা গৃহ আবাস যোজনার একটা গৃহ দেখাতে পারবেন? হ্যাঁ বলছি, বলেনি একটা গৃহ বামেরা বলতো যখন ওরা সরকারে ছিল, কেন্দ্র সরকারের সমর্থনে ছিল, ওরা মনরেগাটাকে এনেছিল, কিন্তু মনরেগায় কাজ পেয়েছে এমন দেখাও। আমার বক্তব্য হচ্ছে বাসস্থান, আবার কাজ হচ্ছে শৌচাগার। আপনি যদি যোগ করেন, আমি সার্ভে করেছি, করে দেখেছি তারা কাজ পেয়েছে। আমি বলছি এই যে 88 কোটি মানুষের এই যে বিনামূল্যে রেশন, আপনি যোগ করুন, দেখবেন 15 লাখ টাকা। ইশতেহারে ছিল না দাদা, কোভিডের সময় মনে পড়ছে 20,000 কোটি টাকার প্যাকেজ, ডিজিটাল প্যাকেজ, তাই প্যাকেজের কথা বলো তো, আবার 2,000 কোটি টাকার প্যাকেজ চা নিয়ে কথা হচ্ছিল, চা শিল্পের জন্য, সেটাই বা কোথায় গেল? এটাও তো ইশতেহার ছিল। সেগুলো মমতা ব্যানার্জি কোভিডের সময় যখন গোলগোল ডাক্তারছিলেন, মোদি তখন ভ্যাকসিন বানাচ্ছিলেন, সারা বিশ্বকে সবাই এখন টেম্পারেচার বাড়ানোর জন্য ব্যস্ত হয়ে আছে। গা গরম করার জন্য। আমি বলছি যে এই যে সিঙ্গুরের একদম গ্রাউন্ড রিয়েলিটিটার একটা খালি কথা আমরা হলো, 2019-এ আমরা ওই এলাকায় ঘুরে ঘুরে, স্যার যেরকম বললেন সার্ভে করেছিলেন, আমরা সার্ভে করেছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে। ওই যে 4টে মৌজা যেটা নিয়ে প্রতিদিন খবরের কাগজে খবর উঠতো, বিরাট ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি, ওইখানের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ির ছেলে সে আজকে ব্যাঙ্গালোরে আছে, কারণ এলাকায় কাজ হয়নি। তাহলে রাজ্যটাকে যারা এই জায়গায় নিয়ে গেছে, যারা ওই হলদিয়া বন্দর থেকে শিল্প তাড়িয়েছে, আর গ্লোবাল সামিটে যত বড় বড় টাকার অঙ্কের কথা আসছে, স্যার বলছিলেন সেই টাকাগুলো বাস্তবের মাটিতে যেমন দেখতে পাচ্ছি না, যেমন 100% এফডিআই হয়ে গেল বিমাতে, যেমন কয়লা খনি বেসরকারি চলে গেল, সেগুলো কার প্রতিশ্রুতিতে বেসরকারি হাতে চলে গেল, বন্ধু বান্ধবদের হাতে চলে গেল জানি না, কিন্তু বাস্তব হচ্ছে মুকুলরাও কিন্তু বলেছিলেন সিঙ্গুরে শিল্প হবে, ওই সময় বলেছিলেন, এখন আবার উল্টো দিকে চলে গেছেন। এখন বলছেন মানে সেই শোনার বক্তব্য আমি দেখিয়ে দেবো, মুকুল রায় বলেছেন যে ওইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ দেয়া তার ভুল হয়েছিল। আমি যেমন দাঁড়িয়ে থেকে বলেছি, সিঙ্গুর আন্দোলনে মমতা ব্যানার্জিকে সাথ দিয়ে আমরা বাংলার যুব মানুষের সাথে অন্যায় করেছি। আজকে টাটাকে তাড়িয়ে দেওয়ার ফলে নতুন কোনো কল কারখানা বাংলায় আর হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।